এই নাও ব্যাগ, চাল ডাল সবজি আর একটা ভালো দেখে সাবান কিনে আনবে। কতদিন হলো সাবান দিয়ে স্নান করি না। গিন্নি, বলছিলাম কি, বাজারে তো সাবানের অনেক দাম। এত দাম দিয়ে সাবান না কিনে সেই টাকা দিয়ে যদি আরেকটু বাড়িয়ে চাল ডাল কিনে আনি তাহলে তো ভালোই হবে, তাই না বলো? তাই বলি কি, আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। তোমার এই অভাবের সংসারের কারণে আমি আমার রূপ সৌন্দর্য সব শেষ করেছি। এখন তুমি আমার জন্য সাবান আনবে মানে আনবে, নয়তো আমি বাপের বাড়ি চলে যাব। গিন্নি মাথা ঠান্ডা করো, আমি আনবো সাবান। বেশ তাহলে যাও, আর দেরি করো না। কালু আর কিছু না বলে বাজারের ব্যাগটা নিয়ে বাজারের দিকে চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই কালু বাজারে চলে আসে আর কাকুলির কথা মতো চাল ডাল সবজি কিনতে থাকে। এই যা, বউ যে সাবান নিতে বলেছিল সেটাই তো নিতে মনে নেই। হায় হায়, সাবান না নিয়ে অন্য সব জিনিস কিনতে তো সব টাকা শেষ করে ফেলেছি। এবার কিভাবে সাবান কিনবো? ধুর ছাতার মাথা, আসল জিনিসটাই মনে থাকে না। যাই, বাজারে গিয়ে সাবান বাকিতে নিয়ে আসি। কালু পুনরায় বাজারে চলে আসে আর কবুতরের দোকানে গিয়ে বলতে থাকে, কবুতর দাদা, তোমার দোকানে সাবান আছে? হ্যাঁ আছে। আমাকে একটা সাবান বাকিতে দাও তো, আমি কাল কাজ করে যে টাকা পাবো সেটাই তোমাকে দিয়ে দিব। আমি কোনো বাকি দেই না, কাল কাজ করে যখন টাকা পাবি তখন কালকেই সাবানটা কিনিস। না দাদা, সাবানটা আমাকে আজকেই নিতে হবে, নয়তো বউ রাগ করে বাপের বাড়ি চলে যাবে। দাও না দাদা, বাকিতে দাও না। আমি এক কথা বারবার বলি না, বলেছি বাকি দিব না। যা দূর হ এখান থেকে। যত সব গরিব খ্যাত পাখি, এসব গরিব অভাবী পাখি যে কোথা থেকে আসে বাপু। এদিকে কালু তোতার দোকানে আসে আর সাবান বাকিতে নিতে চায়। তোতাও কালুকে কবুতরের মতো তাড়িয়ে দেয়। কি ভুল করলাম, সাবানটা আমার আগে নেওয়া উচিত ছিল। এখন বাড়িতে গেলেই বউ বকবে। কি যে করি, কিছুই তো মাথায় আসছে না। কালু একা একা যখন এসব বলছিল ঠিক তখনই তার চোখ যায় একটা ছোট্ট ইঁদুরের দিকে। আরে আরে, এটা আমি কি দেখছি? ছোট্ট ইঁদুরের মুখে সাবান, কিন্তু ইঁদুর সাবান দিয়ে কি করবে? ও তো সাবান না পারবে খেতে আর না পারবে ব্যবহার করতে। যাই, আমি বরং ওর কাছ থেকে সাবানটা নিয়ে নেই। এই যে ছোট্ট ইঁদুর, এই হুস হুস, সাবানটা রেখে চলে যা, হুস হুস হুস। কালুর দ্বারাই ভয় পেয়ে ছোট্ট ইঁদুর সাবানটা সেখানে ফেলে পালিয়ে যায়। কালু সাবানটা হাতে নিয়ে বলতে থাকে, যাক বাবা, এ যাত্রায় বেঁচে গেলাম। যাই যাই, তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। এতক্ষণে আসার সময় হলো তোমার? না মানে, আসলে বউ। হয়েছে, আর অজুহাত দেখাতে হবে না। এই অভাবী সংসারে তোমার অজুহাত শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। এবার জলদি সাবানটা আমার হাতে দাও, হাতে ময়লা লেগেছে, একটু ধুয়ে আসি। বিয়ে হয়েছে থেকে অভাব আর অভাব। হে বিধাতা, কেন তুমি আমাদের গরিব বানালে? বলো তো, এদিকে পেটে ভাত নেই, অন্যদিকে একটা ভালো বাড়িও নেই। ইস, আমাদের যদি একটা ভালো বাড়ি থাকতো তাহলে খুব ভালো হতো। কাকুলি এমনটা বলার সাথে সাথে তার সামনে একটা সাবান বাড়ি প্রকট হয়। কাকুলি সাবান বাড়ি দেখে বেশ অবাক হয়ে যায়। এ কি, আমি কি দেখছি? সাবান বাড়ি? এই বাড়িটা এখানে এলো কি করে? কালু, কালু, দেখে যাও দেখে যাও, কি অদ্ভুত কাণ্ড ঘটেছে গো, জলদি এসো। কি হয়েছে গিন্নি, এভাবে ডাকলি কেন? হায় হায়, এ কি, এই বাড়িটা এখানে কে নিয়ে এলো? তুমি কিছু করেছো নাকি বউ? আমি জানি না কালু, আমি তো কিছুই করিনি। আমি এই সাবান দিয়ে হাত ধুচ্ছিলাম আর বলছিলাম একটা বাড়ি হলে খুবই ভালো হতো, আর সাথে সাথে এই বাড়িটা এখানে প্রকট হলো। তোমার কথা শুনে তো আমার মনে হচ্ছে এই সব কিছুই সাবানই করেছে। তার মানে তুমি বলতে চাচ্ছ এই সাবানটা জাদুই? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। গিন্নি, তুমি আরেকটা কিছু চাও তো এই সাবানের কাছে, দেখি আমাদের ধারণাটা সত্যি নাকি মিথ্যা।
হ্যাঁ হ্যাঁ গো যাচ্ছি। সাবান, আমাদেরকে একটা মিষ্টি ফলের গাছ দাও তো। কাকুলির কথা শোনার সাথে সাথেই সাবান জাদু করে সেখানে একটা ফলের গাছ প্রকট করে। বউ, আমাদের ধারণা সত্যি, এটা জাদুই সাবান। বিধাতা এতদিন পর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। আমাদের অভাব আর থাকবে না বউ, আর থাকবে না। ঠিক বলেছো। শোনো না কালু, বলছিলাম কি, এই জাদুই সাবান দিয়ে আমাদের অভাব দূর করার পাশাপাশি আমরা বনের অসহায়দেরও সাহায্য করব। আরে, এ তো ভালো কথা। আর হ্যাঁ শোনো বউ, আজ থেকে আমরা এই সাবান বাড়িতে থাকবো। চলো চলো, সাবান বাড়িতে প্রবেশ করি। কালু কাকুলি খুশি মনে সাবান বাড়িতে প্রবেশ করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একি রে টুনি, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? দিদি গো, আজ 3 দিন থেকে ঘরে কোনো খাবার নেই। ইগল দাদার বাড়িতে খাবার খুঁজতে গিয়েছিলাম, ইগল দাদা খাবার না দিয়ে তাড়িয়ে দিয়েছে। এদিকে আমার মেয়ে ক্ষুধার জ্বালায় অসুস্থ হয়ে পড়েছে। আহারে, তুই আমার বাড়িতে না গিয়ে ইগল দাদার বাড়িতে কেন গিয়েছিলি বলতো? চল চল, আমার বাড়িতে চল। আমি আর কালু একটা জাদুই সাবান পেয়েছি, ওই সাবান দিয়ে তোকে সাহায্য করব। চল চল। জাদুই সাবান, টুনির অনেক খাবার দরকার, ওকে খাবার দাও তো। জাদুই সাবান ওদের সামনে খাবার প্রকট করে। নে টুনি নে, এই সব খাবার তোর। দিদি, তুমি অনেক ভালো। আজ তুমি না থাকলে যে আমার কি হতো। ধন্যবাদ দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। কালু দাদা, কাকুলি দিদি, বাড়িতে আছো? একটু বাইরে আসো তো, আমি বড্ড বিপদে পড়ে এসেছি গো। ময়ূর, কি বিপদে পড়েছো তুমি? বলো তো। দাদা, আমার স্ত্রী গর্ভবতী। ডাক্তার বলেছে অপারেশন করে ডিম বের করতে হবে, কিন্তু আমার কাছে অত টাকা নেই, তাই তোমাদের কাছে এসেছি। টুনি আমাকে এখানে আসতে বলেছে। এখানে এসে খুব ভালো করেছো। তুমি দাঁড়াও, আমি জাদুই সাবানের কাছ থেকে টাকা নিয়ে এসে তোমাকে দিচ্ছি। এই বলে কালু ঘরে প্রবেশ করে আর কিছুক্ষণ পর টাকা এনে ময়ূরকে দেয়। ময়ূর খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এভাবে কালু কাকুলি বনের গরিব পাখিদের সাহায্য করতে থাকে। আর ধীরে ধীরে পুরো বনে কালু কাকুলির জাদুই সাবানের কথা ছড়িয়ে পড়ে। ইগল জানো, কালু কাকুলি তাদের জাদুই সাবান দিয়ে বনের সবাইকে সাহায্য করছে। হ্যাঁ জানি। জানোই যখন, তাহলে হাত গুটিয়ে বসে আছো কেন? হ্যাঁ, যাও গিয়ে ওদের জাদুই সাবানটা কেড়ে নিয়ে এসো। ঠিকই বলেছো বউ, ওই জাদুই সাবান কেড়ে নিয়ে এসে আমরা ধনী হয়ে যাব। তুমি থাকো, আমি যাব আর আসবো। বলে ইগল কালু কাকুলির বাড়িতে চলে আসে আর বলতে থাকে, এই কালু কাকুলি, তোদের জাদুই সাবান আমাকে দে। কি বলছো কি দাদা? আমাদের জাদুই সাবান তোমাকে কেন দিব? আমাকে দিবি, কারণ ওই সাবান দিয়ে আমি ধনী হতে চাই। দে, ওই সাবান আমাকে দে। কোথায় রেখেছিস? ঘরে রেখেছিস তাই না? দাঁড়া, আমি নিচ্ছি। বলে ইগল ওদের সাবান বাড়িতে প্রবেশ করে আর অন্যায়ভাবে কালু কাকুলির জাদুই সাবান নিয়ে চলে যায়। নিয়ে গেল গো, নিয়ে গেল। লোভী ইগল আমাদের জাদুই সাবানটা নিয়ে গেল। এবার আমরা গরিবদের সাহায্য করব কি করে? কেঁদো না বউ, ও অন্যায় করেছে আর একদিন না একদিন অন্যায়ের শাস্তি পাবেই পাবে। এদিকে ঈগলের এমন কাজ পরি রাজ্য থেকে লালপরি দেখে আর বলতে থাকে, আমি ইঁদুরের মাধ্যমে জাদুই সাবান সৎ আর নির্লোভী কালুর কাছে পাঠিয়েছিলাম, যাতে কালু নিজের এবং অন্য সব গরিবদের অভাব দূর করতে পারে। কিন্তু লোভী ঈগল, তুই বড্ড অন্যায় করে ফেললি। দাঁড়া, আমি আসছি তোকে শাস্তি দিতে। এসব বলেই পরি সেখান থেকে সোজা ঈগলের সামনে চলে আসে। এই, কে রে তুই? এভাবে আমার সামনে চলে আসলি কেন? আমি হলাম পরি। যে সাবান তুই হাতে নিয়েছিস সেই সাবান আমি দিয়েছিলাম কালুদের, কিন্তু তুই লোভে অন্ধ হয়ে অন্যায় করেছিস। এবার তো তোকে শাস্তি পেতেই হবে ঈগল। পরি এই বলে ঈগলকে একটা ছোট প্রজাপতি বানিয়ে দেয় আর সাবানটা নিয়ে সোজা কালু কাকুলির কাছে চলে আসে।
আমি ইগলকে তার অন্যায়ের শাস্তি দিয়েছি। ইঁদুরের মাধ্যমে আমার দেয়া এই সাবানটার মর্যাদা খুব ভালোভাবে পালন করেছো। আমি তোমাদের উপর খুবই সন্তুষ্ট। আশা করছি ভবিষ্যতে এভাবেই সৎ থাকবে। হ্যাঁ পরি, আমরা সারা জীবন সাথ থাকবো। আর তোমাকে অনেক ধন্যবাদ পরি, আমাদের সাবানটা দেওয়ার জন্য। আমার যাওয়ার সময় হয়েছে, ভালো থেকো তোমরা। বিদায় বন্ধুরা। পরে কালু কাকুলির কাছে বিদায় নিয়ে চলে যায়। কি মজা, কি মজা! আমার মা আমার জন্য খাবার নিয়েছে। দাও মা, আমাকে খাবারগুলো খেতে দাও। এই নে রে মা, তুই এগুলো খেয়ে নে, আমি এক্ষুনি আসছি। টুনি টুকিকে খেতে দিয়ে রান্নাঘরে চলে যায় আর ঘরের এক কোণে পড়ে থাকা একটা কলসি থেকে একটা মাটির ব্যাঙ বের করে। সারাদিন অন্যের বাড়িতে কাজ করে একটু একটু করে টাকা জমাচ্ছি, শুধুমাত্র আমার মেয়েটার ভবিষ্যতের জন্য। আর যদি টোনা ঠিক মতো কাজ করতো, তাহলে আর আমাদের এত অভাব অনটনে দিন কাটাতে হতো না। এরপর টুনি ব্যাংকে কিছু টাকা রেখে সেটাকে আবারও কলসির ভিতরে লুকিয়ে রাখে। অন্যদিকে টোনা জানালা দিয়ে টুনিকে কলসিতে টাকা লুকাতে দেখতে পায়। আর যেই না টুনি রান্নাঘর থেকে চলে যায়, ঠিক তখনই সেখানে টোনা চলে আসে আর কলসি থেকে মাটির ব্যাংকটা নিয়ে বলে, আমার চোখে ফাঁকি দিয়ে আমার বউটা এতগুলো টাকা জমিয়েছে, কিন্তু সে তো জানে না শকুনের চোখ ফাঁকি দিতে পারলেও এই টোনার চোখে কিছুতেই ফাঁকি দেওয়া সম্ভব নয়। হা 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 হা। এই কথা বলে টোনা মাটির ব্যাংকটা ভেঙে সবগুলো টাকা নিয়ে চলে যায়। মা, ও মা, এতগুলো খাবার আমি খেতে পারিনি, তাই এটুকু খাবার তুমি রান্নাঘরে রেখে দাও। আমার যখন আবার খেতে পাবে তখন আমি খাবো, কেমন? এখন আমি খেলতে গেলাম। এরপর টুকি বাইরে খেলতে যায়। এদিকে টুনি খাবারগুলো নিয়ে যেই না রান্নাঘরে যায়, ঠিক তখনই সে মাটির ব্যাংকটা ভেঙে পড়ে থাকতে দেখতে পায়। হে কি, এই মাটির ব্যাংকটা কে ভাঙলো? আরে এটা আবার আমার লুকোনো মাটির ব্যাংক নয় তো? এই কথা বলে টুনি খাবারগুলো রেখে কলসির কাছে যায়। আর কলসির কাছে যেতেই যা ভেবেছিলাম তাই, কিন্তু আমার এত বড় সর্বনাশ কে করলো? এতদিন থেকে একটু একটু করে টাকাগুলো জমিয়েছিলাম, আর সেগুলো কিনা চুরি হয়ে গেল। চোরের কিনা আমার মতো অভাগীর ঘরে চুরি করতে আসতে হলো। আমার যে সব স্বপ্ন শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। এরপর টুনি অনেক জোরে জোরে কাঁদতে থাকে। অন্যদিকে টোনা সব টাকা শেষ করে বাড়িতে চলে আসে। আর এভাবে টুনি অনেক কষ্ট করে সংসার চালাতো। অন্যদিকে টোনা তার কষ্টের টাকায় আনন্দ উল্লাস করে বেড়াতো। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। তান্ত্রিক বাবা, আপনি আমাকে সাহায্য করুন। আপনি আমার স্বামীকে ভালো করার একটা উপায় বলে দিন। কেন রে মা, কি হয়েছে তোর স্বামীর? তান্ত্রিক বাবা, আমার স্বামী যে সারাদিন বাইরে ঘুরে বেড়ায়, একটু কাজকর্ম করে না। এখন তো মনে হয় ও আমার ঘরের টাকাও চুরি করতে শুরু করেছে। কাঁদিস না রে মা, তোর কষ্টটা আমি বুঝতে পারছি। শোন, পাহাড়ের পাশে একটা বেগুন ক্ষেত আছে, আর সেই বেগুন ক্ষেতে নীল পানি আছে। সেই পানিতে নেমে সৎ মনে ইচ্ছা প্রকাশ করলে তোর সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। এরপর তান্ত্রিক সেখান থেকে চলে যায় আর টুনিও বাড়িতে চলে আসে। শোন রে মা, তোর বাবা এখন বাড়িতে নেই। এই সুযোগে আমি পাহাড়ে যাব, আর তোর বাবা এলে বলবি আমি এখনো কাজ থেকে ফিরিনি, কেমন? কেন মা, তুমি পাহাড়ে কেন যাবে? সেখানে নাকি এক বেগুন খেতে নীল পানি আছে, আর সেই নীল পানিতে নেমে মনের ইচ্ছা প্রকাশ করলে নাকি সব ইচ্ছা পূরণ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও, তা না হলে বাবা চলে আসবে। এরপর টোনা টুনিকে বাইরে বের হতে দেখে দরজা থেকে সরে যায়। আর টুনিও পাহাড়ের দিকে চলে যায়।
আমিও আমার মনের ইচ্ছা প্রকাশ করে আমার সব ইচ্ছা পূরণ করতে চাই। এরপর টোনা টুনির পেছন পেছন সে পাহাড়ে চলে যায়। টুনি বেগুন ক্ষেতের নীল পানিতে নেমে পড়ে আর বলে, আমি চাই আমার স্বামী সবার মতো কাজ করুক আর আমাদের সাথে ভালো ব্যবহার করুক। তুমি আমার এইটুকু ইচ্ছা পূরণ করো। টুনি মনে মনে তার ইচ্ছা প্রকাশ করে আর সাথে সাথে টুনির গলায় সোনার গহনা চলে আসে। আর তা দেখে তো টুনি অবাক হয়ে যায়। একে আমার গলায় সোনার গয়না এলো কি করে? তবে কি নীলপানির মালিক আমার ইচ্ছে পূরণ করেছে আর এই গয়নাটা দিয়ে আমাকে সেই ইঙ্গিত দিচ্ছে? যাই, আর দেরি করা যাবে না, তা না হলে টোনা বাড়িতে এসে যাবে। এরপর টুনি নীল পানি থেকে উঠে বাড়ির দিকে হাঁটতে ধরে। অন্যদিকে টোনা নীল পানিতে নেমে বলতে থাকে, এই নীলপানির মালিক, আমার অনেক দিনের ইচ্ছে আমার অনেক ধনী একটা বউ হবে আর আমার অনেকগুলো ধন সম্পদ হবে। তাই আমার ইচ্ছেগুলো পূরণ করে দে, আর পারলে টুনিকে শেষ করে দে। হা 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 হা। টোনা এই কথা বলার সাথে সাথে তার সামনে একটা মায়াবুড়ি চলে আসে আর টোনাকে জাদু করে তার শরীরে একটা সাপ পেঁচিয়ে দেয়। ওরে বাবারে, সাপ সাপ, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। একি, এটা তো টোনার গলার আওয়াজ মনে হচ্ছে। এরপর টুনি পেছন ফিরে তাকাতেই বেগুন ক্ষেতে নীল পানির উপরে টোনাকে দেখতে পায় আর তাড়াহুড়ো করে সেখানে চলে আসে। একি টোনা, তুমি এখানে কখন এলে? আর তোমার শরীরে সাপ কেন? আমি বলছি, ও আমার পবিত্র নীল পানিতে নেমে লোভ করেছে। শুধু তাই নয়, ও অন্যের ক্ষতি চেয়েছে আর তাই আমি ওর এমন অবস্থা করেছি। এখন এই সাপটা ওকে মেরে ফেলবে, ওকে ওর পাপের শাস্তি দিবে। কিন্তু টুনি কি এমন ইচ্ছে প্রকাশ করলো যার কারণে ও শাস্তি না পেয়ে সোনার হার পেল? টুনি অনেক সৎ মনের মেয়ে পাখি। ও নিজের জন্য কিচ্ছু চায়নি, ও শুধু তোর ভালো চেয়েছে। আর যে অন্যের ভালো চায় তার সাথে সবকিছুই ভালোই হয়, আর যে অন্যের ক্ষতি চায় তার নিজেরই ক্ষতি হয়। মায়াবুড়ির এই সব কথা শুনে টোনা খুবই অনুতপ্ত হয় আর নিজের ভুলের কথা চিন্তা করে অনেক জোরে জোরে কাঁদতে থাকে। বুড়িমা, আমি সত্যি টুনির ক্ষতি চেয়ে অন্যায় করেছি। শুধু তাই নয়, এতদিন টুনির কষ্টের টাকা অযথা নষ্ট করেছি। নিজে কাজ না করে টুনিকে কাজ করতে পাঠিয়েছি। আমি টুনির কাছে ক্ষমা চাইলেও কোনোদিনও ক্ষমা পাবো না। তুমি তোমার সাপকে বলো এক্ষুনি আমাকে মেরে ফেলতে বলো। না, এ হতে পারে না। আমার চোখের সামনে আমি তোমাকে মরতে দেখতে পারবো না। বুড়িমা, তুমি ওকে ক্ষমা করে দাও। ওর ভুল বুঝতে পেরেছে, ওকে ক্ষমা করে দাও। টুনির কথা শুনে মায়াবুড়ি টোনার থেকে তার জাদুর সাপটা অদৃশ্য করে দেয় আর নিজেও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর টোনা ও টুনি বাড়িতে চলে আসে আর টোনা কাজ করে তার সংসার চালায় আর এভাবে তারা অনেক সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি চাইলে নিজেরও ক্ষতি হয়ে যায়। তাই অন্যের ক্ষতি না চেয়ে অন্যের উপকার করতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।